নমস্কার, আমি সোনাই। আমি এই চ্যানেলটি শুরু করলাম আজ থেকে। সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ এবং অনেকের অনুপ্রেরণায় আমি শুরু করেছি। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন। বাবা, মা, বিট্টু, বুবু আর আমি বাঁকুড়া থেকে বেরিয়ে গেছিলাম ওই দুপুর 2টো নাগাদ। এয়ারপোর্ট পৌঁছলাম সন্ধ্যে 7টা। আমার ফ্লাইট ছিল 9:30টার সময়। এই ফাঁকে আমার প্রিয় বান্ধবী সোনিয়া ও আমার আরও 3জন ভীষণ কাছের বান্ধবী এসেছিল দেখা করতে। বাবা, মা, 2টো বাচ্চা আর বন্ধুদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার থেকে জাস্ট কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, কিন্তু নিয়মের জেরে তাদেরকে আমি আর একটিবার জড়িয়ে ধরতে পারছিলাম না। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবা মার ভীষণ ভয় আর টেনশনে ছিল। ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে সন্তানরা সারা জীবন ছোটই থাকে। আমি প্রথমবার বিদেশে পাড়ি দিলাম, তাও আবার একা। বাবা মার তো একটু ভয় টেনশন তো হবেই, তাই না বলুন? কিন্তু ওদিকে মানে ইউএসএতে তাদের একমাত্র জামাই আমার হাজবেন্ড অভিজিৎ একা আছে। বিয়ের পর মাত্র 12 দিনই ও ছিল আমার সাথে। তারপর ওকে চলে যেতে হয় ইউএস। 5 মাস পর ভিসা পেয়ে আমার যাওয়া। তাই এই জায়গাতে যেমন মন খারাপ আছে, তেমনই একটা অদ্ভুত শান্তি আছে সবার মনে, যে অবশেষে আমাদের একসাথে সংসারটা শুরু হচ্ছে। বাবা মা, দাদা বৌদি, আত্মীয় বন্ধু বান্ধবকে ছেড়ে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাও আবার অচেনা দেশে, অচেনা পরিবেশে। খুব মিশ্রিত একটা অনুভূতি হচ্ছিল মনের ভেতর। 2 বাড়িতেই সবাই ভীষণ টেনশন করছিল আমার পৌঁছানো নিয়ে। প্লেনটা যখন ছুটছিল রানওয়ে দিয়ে, আমার মনে হচ্ছিল আমার ফেলে আসা 26টা বছর যেন ধীরে ধীরে আমার থেকে সরে যাচ্ছে। এই শহর আমার সবটা জানে। ভালো থেকো কলকাতা, ভালো থেকো বাঁকুড়া। আবার কবে দেখা হবে জানি না, তবে ফিরে আসবো আবার শেকড়ের টানে, মাটির টানে, মানুষের মায়ায়, ভালোবাসায়। সবসময় ওপর থেকে কলকাতাকে এমনই সুন্দর লাগে। শহর যেন হয়ে ওঠে নিজের সৌন্দর্যে তিলোত্তমা। আবার জানি না কবে এই রূপে কলকাতাকে দেখবো, তবে যেদিনই ফিরে আসবো মনে থাকবে অনেক শান্তি আর অনেকটা উত্তেজনা। চলুন, পৌঁছে গেলাম প্রায় আবুধাবি। 5 ঘন্টার জার্নি শেষ হলো। প্রত্যেকটা শহরেরই নিজস্ব একটা সৌন্দর্য আছে। চারদিকটা কি ভীষণ সুন্দর লাগছিল আলোয় মোড়া বালির শহরটাকে। এখানে আমার 3 ঘন্টা মতো লেওভার আছে। সিকিউরিটি চেকিং করে একটু ফ্রেশ হয়ে আবার বসতে হবে আবুধাবি টু শিকাগোর ফ্লাইটে। প্রায় 17 ঘন্টার জার্নি। চলুন, দেখা হবে এবার শিকাগো পৌঁছে। বেশ কিছুটা ঘুমিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো বুঝলাম টাইম ডিফারেন্সটা কি জিনিস। ফ্লাইটের ভেতর কখন যে রাত দিন হচ্ছে বুঝতেই পারছিলাম না। সামনে দেওয়া স্ক্রিনে বারবার টাইম চেক করছিলাম আর দেশের সাথে মেলাচ্ছিলাম। ম্যাপ দেখে বুঝলাম আটলান্টিকের ওপর দিয়ে বেরোচ্ছি। যা এতদিন ছবিতে, বইয়ের পাতায় দেখেছি, তা আজ নিজের চোখে, তা যতই হোক না ফ্লাইট থেকে। অদ্ভুত এক জিনিস চোখে পড়ল। বরফের চাই জলের ওপরে ভাসছে। বুঝতে পেরে জুম করলাম ক্যামেরার লেন্স। মনে পড়ে গেল টাইটানিক মুভির সেই আইসবার্গের কথা। জল পেরিয়ে উঁচু উঁচু পর্বতমালা আর বরফ প্রায় দেখতে দেখতে সময় হয়ে এলো ল্যান্ডিং এর। যা দেখলাম তা মনের ভেতর রয়ে যাবে ভালো স্মৃতিগুলোর মধ্যে অন্যতম ভাবে। শিকাগোতে ল্যান্ড করার পর আমাকে ইমিগ্রেশনের জন্য যেতে হলো। সেখানে প্রায় 3 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। এতটাই ভিড় ছিল যে সময় লেগেছিল বেশ অনেকটা। আমি জানতাম না ইমিগ্রেশনের ওখানে ওয়াইফাই কাজ করে না। সেজন্য একটু অস্থির লাগছিল যে অভিকে তো জানাতেই পারলাম না আমি শিকাগো পৌঁছে গেছি। 3 ঘন্টা ওয়েট করে ইমিগ্রেশন নিয়ে একটু ফ্রেশ হয়ে দেখলাম ওয়াইফাই এসে গেছে।
তখনও প্রায় 4 ঘন্টা আমাকে শিকাগো এয়ারপোর্টে ওয়েট করতে হবে। অভি যেখানে থাকে জায়গাটির নাম এমস, সবচেয়ে কাছের এয়ারপোর্ট ডিময়েন্স। সেজন্য আমাকে আরেকটি ডোমেস্টিক ফ্লাইট করে ওখানে পৌঁছতে হবে। 4 ঘন্টার অপেক্ষা শেষ করে পৌঁছলাম তার কাছে। ভীষণ ক্লান্ত থাকায় আলাদা করে কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে 6টা, যা রোদ দেখছেন তাতে ওই দুপুর। ফ্রেশ হয়ে ধারা হাতে স্যামন, ভেজ ডাল আর ভাত খেয়ে ঘুম দিলাম শান্তিতে। আমেরিকার আমার দৈনন্দিন জীবন এবং নানান রকম ইনফরমেশন নিয়ে গল্প করব আপনাদের সাথে। সবার থেকে দূরে এসেও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অনেক বড় পরিবার পাবো এই আশাতে ভিডিও বানানো। এডিট করা বা ভিডিও বানানো কোনো কিছুতেই আমি একদমই পটু নই। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।